হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৩ মে শুরু হবে দেশজুড়ে। রাজশাহী, ঢাকায় আরও ৩ শিশুর মৃত্যু। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর উপরে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। কাটানি জ্বালানি তেলের সংকট, ডিপো থেকে চাহিদা অনুযায়ী না মেলায় রেশনিং পদ্ধতিতে বিক্রি। সন্ধ্যা 7টায় আসছি, সারা রাত্রি পাম্পে সিরিয়ালে করে রাখছে, আমার গাড়িতে ফুয়েল নাই। সরকারের কাছে জোর বিরো আবেদন করতেছি আমরা যারা সাধারণ জনগণ। আমরা তো আসলে ভাই সরকারের কাছ থেকে অন্য কিছু চাই না, আমরা চাই একটু ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো। নতুন সময়সূচিতে চলছে অফিস। ফুটপাত দখলমুক্ত করতে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয়ায় দুজন আটক, জরিমানা শুনলেন অনেকে। আমার খাবারের দোকান এটা খোলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। এত বছর চলছে, এগুলো কিচ্ছু উনি করে নাই, উনি করছে এগুলো কি আজকে ধরে আছে দোকান? গণমানুষের আস্থা ভালোবাসায় দ্বিতীয় যুগে পা রাখল যমুনা টেলিভিশন। সত্যের পক্ষে অবিচল থাকার অঙ্গীকার, বিভিন্ন জেলায় আনন্দ আয়োজন। এবার বৈশাখী শোভাযাত্রা হবে বর্ষবরণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখতে নামকরণ বিতর্কের অবসান প্রয়োজন, জানালেন সংস্কৃতিমন্ত্রী। ১.৫ বছর ধরে পেশাদারিত্বের সাথে কাজ করছে র্যাব, মন্তব্য ডিজির। বিলুপ্তি না করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। দুদিনের অবিরাম চেষ্টায় ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের কো পাইলট উদ্ধার। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এই মিশন চালায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। দেশের 18 জেলার 30টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে 28টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা, সদর ও বেড়া উপজেলা, নওগাঁর পোরশা উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর ও হাইমচর 18 জেলার 30 উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। কর্মসূচি চলবে আগামী 3 সপ্তাহ। কালকে শুনলাম মাইকিরে যে টিকা দিবে, হামের টিকা, এই জন্য আসলাম। বাচ্চাতে আক্রান্ত হওয়ার আগেই এখানে আসছি যে বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। চারদিকে হামের যে প্রকোপটা হয়েছে, এই জন্য আর এই টিকা দিয়ে আসছি। আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আশেপাশে অনেক উপদ্রব বাড়ছে। বাচ্চার বয়স 2 বছর 7 মাস, আমি আধা ঘন্টা হয়েছে আসছি, টিকা দেওয়া হয়ে গেছে। টিকাদান কর্মসূচি সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই গাজীপুরে যেতে চাই পলাশ প্রধানের কাছে। পলাশ, সকাল থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? কতটা সচেতন সাধারণ মানুষ এই ব্যাপারে? লোপা, সকাল 9টায় কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী উদ্বোধন দেওয়া হয়েছে। গাজীপুরে 5টি আসনে 15 দিনে 28,000 টিকাদান করবে, সেটি আসলে সমাপ্ত হয়েছে। তবে উপজেলা ভিত্তিক যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি হাসপাতালে ডাক্তার তারা প্রত্যেকটি কেবিনে গিয়ে, অর্থাৎ ওয়ার্ডে গিয়ে আসলে শিশুদেরকে সার্বিক যে পরিস্থিতি সেটি দেখভাল করছে এবং টিকা দেওয়ার পর তাদের শারীরিক কি অবস্থা রয়েছে সে বিষয়ে আসলে দেখভাল করছে ডাক্তাররা। তবে ডাক্তারদের সাথে কথা বলছি, তারা সকলেই বলছে যে টিকা দেওয়ার পর প্রাথমিক যে আসলে তাদের যে পরিস্থিতি সেটি আসলে এখন তারা নিয়ন্ত্রণ করছে। যদিও এখানে যারা পরিবারের গার্জিয়ানরা যারা বলছে যে 28,000 যে টিকা রয়েছে
এর মধ্যে কিন্তু গাজীপুরের 5টি আসনে তেমন কোনো প্রচারণা ছিল না, যে কারণে কিন্তু অনেক স্বজনরা রয়েছে, তারা আসলে জানছে না যে কোথায় কিভাবে আসলে টিকাটি দেওয়া হচ্ছে। অনেক রোগীর পরিবারের সাথে কথা বলছি, তারা বলছিল যদি এটি যদি সিভিল সার্জনের পক্ষ থেকে যদি আসলে প্রচারণা করা হতো, সেক্ষেত্রে অনেকেই আসলে এই টিকা দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা হয়ে বা ওই স্থানটিতে গিয়ে আসলে টিকা দিত, এমনটাই কিন্তু তারা বলছিল। তবে আমরা বেশ কয়েকটি হাসপাতালে গিয়ে দেখেছিলাম, তারা কিন্তু আসলে বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে, তবে অধিকাংশ হাসপাতালে এখন পর্যন্ত টিকা যে কার্যক্রম সেটা আসলে শুরু হয়নি। পলাশ প্রধান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই। মনোয়ার হোসেন জুয়েল আছেন সেখানে। জুয়েল, আপনি টিকাদান কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি এবং সাড়া কেমন দেখছেন? সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই। লোপা, আমি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আছি। এখানে টিকাদান কর্মসূচি সকাল 9টা থেকে চলছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ আবু মুসা জঙ্গি, তিনি কিন্তু এই সকাল 9টায় এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। আমরা যদি একটু দেখাই আপনাকে যে চাঁপাইনবাবগঞ্জের এই জেলা হাসপাতালের এই টিকাদান কেন্দ্রে তারা বলছিলেন যে এই পর্যন্ত প্রায় 250 শিশুকে টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। সকাল 9টা থেকে টিকাদান কর্মসূচি চলবে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট এবং শিবগঞ্জ উপজেলাকে কিন্তু এই হামের জন্য হটস্পট ঘোষণা করা হয়েছে এবং এখানকার প্রায় 1,70,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। 1 থেকে 59 মাস বয়সী শিশুদের কিন্তু এই টিকা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ চাঁপাইনবাবগঞ্জে 1,65,000 টিকার অ্যাম্পুল কিন্তু প্রেরণ করেছে। সেই টিকার কর্মসূচির অংশ হিসাবেই কিন্তু এই যে টিকাদান কর্মসূচি চলছে। চাঁপাইনবাবগঞ্জের সদরের 11টি ইউনিয়নের যে টিকাদান কেন্দ্রগুলি রয়েছে, সেই টিকাদান কেন্দ্রগুলির মাধ্যমে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। এবং যেহেতু চাঁপাইনবাবগঞ্জে এখন সদর হাসপাতাল বলা যায় টিকার হাম শিশুদের জন্য, আক্রান্ত শিশুদের জন্য একটা হটস্পট, সেই ক্ষেত্রে এইখানে মানুষের আগ্রহ আছে। শিশুরা আসছে এবং তারা কিন্তু পরিবার এসে তাদের বাচ্চাদের কিন্তু টিকা দিচ্ছেন। মানুষ কিন্তু সচেতন, বিশেষ করে হাম আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর টিকাদানের ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে সচেতনতা দেখা গেছে। লোপা। জুয়েল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আগামী 3 মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকা দেয়নি বলে হাম বজ্রপাতের মতো এসেছে। প্রথম পর্যায়ে টিকা দেয়া হচ্ছে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এটা একটা বড় রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর উপরে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাআল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে সকালেও এক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গেল 3 মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো 40 জনের। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি রয়েছে 125 জন। গত 24 ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 36 জন রোগী। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। প্রায় 11টা 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো আমরা তেল পাচ্ছি না আর কি। এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আর কি। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি।
কিন্তু ওনারা শুরু করছে 11টার থেকে, রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। 2 ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়াইছিলাম, কিন্তু 2 ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে 11টা থেকে তেল দেওয়া হবে। আগের তুলনায় এখন তো প্রচুর ক্রাইসিস, এখন তো পাওয়াই যায় না বললেই চলে। এখন তো এদিকে পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়াই যায় না। বিকাল 4টার পর আর তেল পাওয়া যায় না, সকাল থেকে বসে থাকার পর আর তেলই পাওয়া যায়নি। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। মালিকরা বলছেন, চাহিদা মতো তেল না পাওয়ায় ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। প্রশাসনের তথ্য অনুযায়ী পেট্রোল ও অকটেন চাহিদার তুলনায় অনেক কম মিলছে। সংকট রয়েছে ডিজেলেরও। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। তেলের গাড়ি আসার খবর পেলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত তেল পাইনি, আজকে আবার দাঁড়াইছি, কি যে হবে সামনে বলা যাচ্ছে না। সকাল 10টা থেকে এখানে দাঁড়ায়, 2 লাইন পর্যন্ত এসে দিচ্ছি, ডান পাশ দিয়ে ঢুকতেছে, তারপরে প্রশাসন কিছু বলতেছে না। তেলের মনে হয় সংকট নাই, কিন্তু আমরাই সংকট তৈরি করতেছি। বুলেট দিয়ে দিচ্ছে 12টার দিক থেকে তেল দেওয়া শুরু করবে। এটা কোন পলিসি? তেল তো ছিল তখন থেকে, যদি আমাদের তেলটা দিত তাহলে আমাদের এই রোদের মধ্যে ভোগান্তি ভোগ করতে হইতো না। বোতল নিয়ে অনেকেই আশা হচ্ছিল, তো আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এরপর প্রশাসন তাদের যতটুকু সম্ভব একজন ফোর্সের একজন লোক পাঠিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অপ্রতুল আমাদের এখানে চাহিদার তুলনায়। দর্শক, আমরা জ্বালানি তেল সরবরাহের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী তানভীর মৌসুম। আমরা শুরুতে তার কাছে যাচ্ছি। তানভীর, আজকে পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? জ্বালানি তেলের কোনো ধরনের সংকট আছে কিনা, কি বলছেন গ্রাহক এবং পাম্প মালিকরা? গ্রাহক এবং পাম্প মালিকরা লোপা মূলত 2 ধরনের কথা বলছেন। আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে আসলে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এবং তাদের মধ্যে এক ধরনের এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সেই লাইনে দাঁড়িয়ে থাকার জন্য তাদের মধ্যে এক ধরনের একটি বিরক্তিও এই মুহূর্তে চলে এসেছে, কারণ এটা আসলে একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে পাম্প মালিকরা বলছেন যে প্রত্যেক দিনই আসলে স্বাভাবিক হারেই তারা পাচ্ছেন। তবে যেহেতু মানুষের মধ্যে আতঙ্ক এবং মানুষজন, পাম্প মালিকরা অনেক ক্ষেত্রেই দুষছেন গ্রাহকদেরকে। তারা বলছেন যে গ্রাহক যারা রয়েছেন তারাই আসলে এই তেলগুলোকে, জ্বালানি তেলগুলোকে মজুত করছেন, এবং সেগুলো মজুত করে তারাই পরবর্তীতে অধিক দামে, আরও বাড়তি দামে, প্রচলিত যে দামটি রয়েছে সে দামের চেয়ে বেশি দামে বিক্রি করে দিচ্ছে, এমনটি তারা বলছেন। অপরদিকে যারা তেল নিতে আসছেন, যারা গ্রাহক আছেন, মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে যারা গাড়ির চালক, তারা বলছেন যে আসলে প্রত্যেক দিনই যেটি হচ্ছে যে বিশাল লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। তারা ভোরবেলা থেকে লাইনে দাঁড়াচ্ছেন, এবং লাইনে দাঁড়ানোর পর আসলে 4-5 ঘন্টা পর তেল পাচ্ছেন। এটি একটি বিষয়। সকাল থেকে আমরা বিভিন্ন পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে আসলে সকাল থেকে কোনোখানেই তেল সরবরাহ হচ্ছিল না। ডিপো থেকে তেল আসার পর সেই তেলটি যখন গাড়ি থেকে পরবর্তীতে লোড করা হয়, আনলোড করা হয়, তারপরই মূলত জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে 11টা-12টাও বেজে গেছে বিভিন্ন ফিলিং স্টেশনে। সেক্ষেত্রে গ্রাহকরা যেটি বলেছেন, তাদের যে দাবিটি ছিল, তাদের যে পরামর্শও ছিল বলা যেতে পারে, সেটি হচ্ছে যে ফজরের পরবর্তী সময়, ফজরের পর থেকে যদি পাম্পগুলোতে, এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হতো, তাহলে তাদের যে ভোগান্তি, সে ভোগান্তি কিছুটা হলেও কমতো। এবং পরিবাগে সেখানে কিন্তু আসলে নিয়মিতই দেওয়া হয়, এবং সেখানে কোনো ধরনের কোনো যে বন্ধ থাকা বা কিছু, যদি তেল সরবরাহ স্বাভাবিক থাকে, তবে আমরা দেখেছি যে এই ফিলিং স্টেশনে আসলে তেল দেওয়া হয়, জ্বালানি তেল দেওয়া হয়। এবং তারপরও আমরা দেখেছি যে আসলে প্রচুর যে গাড়ি, সে গাড়িগুলোর দীর্ঘসারি, গ্রাহকদের দীর্ঘসারি, এবং বলা যায় যে মানুষের মধ্যকার যে বিরাজমান আতঙ্ক, সেটিরই এক ধরনের বহিঃপ্রকাশ। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার কুড়িগ্রামের অবস্থা জানবো। নাজমুল হাসান আমাদের সাথে যোগ দিয়েছেন। নাজমুল, রংপুর বিভাগে তো সবচেয়ে বেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে, কুড়িগ্রামের আজকের অবস্থাটা একটু জানতে চাই। লোপা, আপনি যেমনটি বলছিলেন সংবাদে, রংপুর বিভাগে সবচেয়ে বেশি সংকটটা বিরাজ করছে। তার মধ্যে আমরা যদি বলি, কুড়িগ্রামে আরও এর তীব্র আকার ধারণ করেছে। গেল কয়েকদিনে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 থেকে 2-2.5 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মানুষজন কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছে না। আমরা কুড়িগ্রামে যেটা দেখছি যে ডিজেলের তুলনায় অকটেন এবং পেট্রোলের চাহিদাটা ব্যাপক এবং সেই তুলনায় সরবরাহ যেটা পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মালিকপক্ষরা তারা জানাচ্ছে যে সংকটের আগে যেরকম তারা সরবরাহটা পাইতো, যে প্রতিটা পাম্পে দেখা যাচ্ছে 2 থেকে 2,500 লিটার, যেটা 3 থেকে 4 দিনে দেখা যায় যে শেষ করতে পারে না, সেইখানটায় এখন সার্বজনীন যদি আমরা বলি সেই ক্ষেত্রে একটা সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে বিভিন্ন নানা পেশা এবং সরকারি বেসরকারি বিভিন্ন মানুষজন এই সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে মজুদের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে কুড়িগ্রামে তেলের জন্য বলতে পারি যে হাহাকার বিরাজ করছে। আসলে প্রশাসনের নজরদারিটাও খুব একটা আমরা চোখে পড়ছে না, যদিও ট্যাগ অফিসার বিভিন্ন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে, তবে তাদেরও কিন্তু গা ছাড়া একটা মনোভাব বিরাজ করছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করছে যাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে দিন দিন। লোপা। নাজমুল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ফুটপাতে মালামাল রাখার দায়ে 16টি দোকানকে 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ যানবাহন পার্কিংয়ের জন্য 40টি ভিডিও মামলা ও পজ মেশিনে 10টি মামলা করা হয়েছে। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রোমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতে সতর্ক করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয় 2জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে দেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার খাবারের দোকান একটা চুলা ছিল, সেই জন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে ফেলছি। দণ্ড 5,000 টাকা দণ্ড দিল আর কি। তো নামটা স্যারের বললাম, দেখেন আমরা আজকে একটু সেক্টিভাইজ করে নামটা একটু আজকের জন্য আমরা শেষ আর উঠাবো না। 16টা দোকানকে আমরা 84,000 টাকা জরিমানা করেছি। আমরা অবৈধ পার্কিংয়ের কারণে, অর্থাৎ যেখানে আমরা মালিক খুঁজে পাইনি, অর্থাৎ কোনো গাড়ি পার্কিং করা আছে কিন্তু কোনো মালিক নাই, তাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি। মোট 40টা ভিডিও মামলা দেওয়া হয়েছে। আর যে গাড়িগুলো আমরা পেয়েছি, গাড়ির মালিকও আছে, সেই মালিকগুলোকে আমরা স্লিপে মামলা দিয়েছি, পজ মেশিনে মামলা দিয়েছি 10টা মতো। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায় বাকিটা সুমাইয়া ঐশী রিপোর্টে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই লাশ, 2টা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যি কমেন্ডেবল।
এই একযুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 2024 সালে জুনে গণ অভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা কিন্তু যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে উপস্থাপনাটা আমার ভালো লাগে। তরুণ প্রজন্ম যারা রয়েছে আমরা সবাই যমুনা টেলিভিশনকে ভালোবাসি। যমুনা টেলিভিশন নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায় সব শ্রেণী পেশার নাগরিকের কথা। দেশ বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনা টেলিভিশন নির্ভীক নাবিকের মতো তরি বেয়ে চলে সেই স্রোতের ঠিক বিপরীতে। তাই তো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা টেলিভিশনের নাম। যমুনা নিউজ দেখি, যমুনা টিভি দেখতে আমার ভালো লাগে। যমুনা টিভির আইডেক্সটা আমার কাছে ভালো লাগে। সংবাদের ক্ষেত্রে প্রবাসীদের আস্থার জায়গা যমুনা টেলিভিশন। বিদেশ থেকেও আমরা যমুনা টিভি দেখি। আব্বু যখনই বাড়িতে থাকে বা কাজের থেকে যখনই বাসায় ফিরে, এই বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার সারা দিন মানে জাস্ট যমুনা বিভিন্ন নিউজ। আইডেক্স যেটা ইন্টারন্যাশনাল, ওইটা খুব ভালো লাগে, সারাক্ষণই দেখি আমরা বাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ আমরা পাই যমুনা টিভিতে। যমুনা টিভির যে নিউজগুলো বা যে প্রতিবেদনগুলো হয়, এটা বর্তমান সামঞ্জস্যপূর্ণ বা ওনারা ভালো নিউজ করে থাকেন। আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তারা বললে টিভি ছাড়লে যমুনাতেই আমরা দেখা হয়। সবসময় অগ্রগণী একটা ভূমিকা থাকে যে দেশের চলমান পরিস্থিতি, দেশের শেয়ার বাজার, দেশের রাজনীতি। যমুনা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি বিভিন্ন খবর আমি দেখি। যমুনা টিভিটা ভালো, আমরা সবার আগে খবরটা আমরা জানতে পারি। কাজের মাঝে যমুনা টিভির খবরটাই বেশি দেখা হয়। দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো রকম কোনো চ্যানেল ছাড়া নেই, যে একমাত্র এই চ্যানেলটা ছাড়া। শুধু একটি পট পরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়, প্রতিটি বাঁকে যত ঝুঁকি, যত বাধা আর স্রোতের তীব্রতা, যমুনা টেলিভিশন এগিয়ে গেছে অদম্য চিত্তে। সবকিছুকে তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান এদেশের মাটি ও মানুষ। যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুক ভরা ভালোবাসা। শুধু সেটে নয়, 3 কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। আপনাদের এই ভরসা এবং হাসি মুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি। এভাবে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এগিয়ে রাখতে চাই। শুধু একটি যুগ নয়, যুগ যুগান্তর ধরে যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আজ দ্বিতীয় যুগে যাত্রা শুরু করলো যমুনা টেলিভিশন। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানা রকম আয়োজন। সাতক্ষীরায় সকালে সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা ও সকল কর্মীদের জন্য দোয়া করা হয়। এছাড়া এক যুগ পূর্তি উপলক্ষে দরিদ্র ভ্যান চালকদের মাঝে খাবার বিতরণ করা হয়। কুড়িগ্রামে সকালে শিশু পরিবার চত্বরে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির যুগপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা টেলিভিশন সব সময় সত্যের পক্ষে অবিচল রয়েছে, তাই বেসরকারি টিভি চ্যানেলটি গণমানুষের আস্থা অর্জন করতে পেরেছে। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তিতে ঝিনাইদহে শোভাযাত্রা বের করা হয়। গণমাধ্যম কর্মীদের নিয়ে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,
যমুনা টিভি ভবিষ্যৎ পথ চলাতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখবে এমন প্রত্যাশা তাদের। প্রতিষ্ঠা বার্ষিকীতে চ্যানেলের সকল কর্মীদের জন্য শুভকামনা জানান তারা। এদিকে কিশোরগঞ্জেও আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, যমুনা টেলিভিশন যাত্রার শুরু থেকেই সংবাদ প্রচারের ক্ষেত্রে সাহসী ভূমিকা পালন করে চলছে। দর্শকদের ভালোবাসায় এই পথ চলা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান তারা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। নড়াইলে কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা বের করা হয়। প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, মোস্তফা কামাল সহ আরও অনেকে। যমুনা টেলিভিশন মানুষের আস্থা ধরে রেখে আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানান তারা। রাজবাড়ীতে প্রেস ক্লাবের সামনে থেকে বের করা হয় যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। যমুনা টিভির এক যুগের পথ চলায় যুক্ত সকল কর্মীকে শুভেচ্ছা জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন অফলাইন ক্লাসের বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত হবে। 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সচিবালয় এক ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেট মিটিংয়ে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে যিশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল। খ্রিস্টান ধর্মমতে এই দিনে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর 3য় দিবস অর্থাৎ রোববার তিনি পুনরুজ্জীবিত হন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন গির্জায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনে যীশু খ্রিস্ট পুনরুত্থান করছেন, এটা আমাদের জন্য অনেকই একটা আনন্দের দিন। আর আমরা আশা করি সামনে যে দিনগুলোতে আছি এই দিনগুলোতে ঠিক এইভাবেই আমরা আনন্দের যে দিন কাটাবো। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, পরিবারের শান্তি ফিরে আসে, আর ছেলেমেয়েদের নিয়ে যেন আমরা ভালো থাকি। আমাদের তো যুদ্ধ বন্ধের জন্য থাকবে, যেহেতু যিশু হলো শান্তির রাজা, ইনি পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসছেন, এটা তো অবশ্যই থাকবে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো, যিশুর কাছে প্রার্থনা করবো। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটালা এলাকায় ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী জানান, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। ফখরুল বলেন, পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। সরকার এই তথ্য জানালেও কিছু সংখ্যক মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে, যা খুবই দুঃখজনক। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, এই দিনটি আপনাদের বিশ্বাসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে এবং এখন পর্যন্ত সেরকম একেবারেই নাই এই বিষয়টা নিয়ে। অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, এমনকি 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে।
আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন সংস্কৃতিমন্ত্রী। সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যাদের মতো যাদের অন্তরে ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা। জুলাই হত্যাকাণ্ডে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আগামী 19 এপ্রিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ আনা হয়েছে। পেশাদারিত্বের সাথে কাজ করছে র্যাব, মনে করেন নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আর এভাবে কাজ করলে সংস্থাটির উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশাবাদী তিনি। বলেন, র্যাবের মতো সংস্থার প্রয়োজন আছে বাংলাদেশে, তবে সংস্থাটি বিলুপ্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামে এলিট ফোর্সটির যাত্রা শুরু 2004 সালে। র্যাব মূলত পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষায়িত ইউনিট। তবে গুম, খুন, ক্রসফায়ার সহ নানা অপকর্মে জড়িয়ে প্রশ্নবিদ্ধ এই বাহিনীর ভাবমূর্তি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে গুমের মতো গুরুতর অপরাধ ও প্রাতিষ্ঠানিক মানবাধিকার লঙ্ঘনের দায়ভার থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিগত অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কমিশন। র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি র্যাব মহাপরিচালক। তিনি মনে করেন, অতীতে নানা কারণে বিতর্কিত হলেও গেল 1.5 বছরে প্রমাণ হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে সংস্থাটি। দেখেন, আমি আসলে মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না, এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে। র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। তো আমরা নিজে থেকে এই বিষয়ে আপাতত কোনো কিছু করার প্রয়োজন বলছে না। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে কাজটা করা, আমরা কাজটা করতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে। জানান, অপরাধীদের ব্যাপারে সতর্কতার বাহিনী কাজ চলছে নেপথ্যের গডফাদারদের খুঁজে বের করার বিষয়েও। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। র্যাব মহাপরিচালক জানান, বিভিন্ন অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলমান। ট্রাইব্যুনাল চাইলে সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জটিল অপারেশনের মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে ইরানে নিখোঁজ মার্কিন কোপাইলটকে। শনিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমন্বিত অভিযান চালায় বিশেষ বাহিনী। দুপক্ষের ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে তুলে নেওয়া হয় বিধ্বস্ত F-15 ফাইটার জেটের এয়ারম্যানকে। অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আরও একটি এয়ারক্রাফট ভূপাতিতের দাবি করেছে ইরান।
শত্রুর ঘরে ঢুকে বের করে আনতে হবে মার্কিন এয়ারম্যানকে। তাই দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যরকম এক লড়াই চলছিল ইরানের দুর্গম পার্বত্য এলাকায়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেহরানের হামলায় F-15 ফাইটার জেট ভূপাতিতের পরপরই প্রথম পাইলট উদ্ধার হলেও সন্ধান মেলেনি কো পাইলট বা এয়ারম্যানের। তার খোঁজে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয়েছে নজরদারিতে। এরপর সাজানো হয়েছে মিশনের পরিকল্পনা। তবে কোন কোন বাহিনী কোন উপায়ে এই অভিযানে অংশ নিয়েছে গোপন রাখা হয়েছে তা। দুদিন ধরে তুলকালামের পর তৃতীয় দিনে ইরানের সাথে ব্যাপক লড়াইয়ের পর নিরাপদেই উদ্ধার হয়েছেন ওই ক্রু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনকে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বেপরোয়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে। তার দাবি যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অভিযানে। তবে ইরান বলছে অভিযানের সময় আরও একটি মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এর আগে ইরানও মার্কিন ক্রুর সন্ধানে চালিয়েছিল চিরুনি অভিযান। নিখোঁজকে জীবিত উদ্ধারের বিনিময়ে $৬৬,১০০ পুরস্কারও ঘোষণা করেছিল। এই ঘোষণার পর শত শত মানুষ রওনা দিয়েছিল পার্বত্য এলাকার পথে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান থেকে মার্কিন যুদ্ধ বিমানের পাইলট সহ দুজনকে উদ্ধারের পর আলোচনায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনগুলোর একটি যুক্তরাষ্ট্রের এই CSAR অভিযান। স্বল্প সময়ের নোটিসে শত্রুর ভূখণ্ডে ঢুকে চালাতে হয় উদ্ধার তৎপরতা। নানা ধরনের সরঞ্জাম সহ একাধিক ইউনিট চালায় সমন্বিত অভিযান। বেশ কয়েক ধরনের বিমান অংশ নেয় এতে। থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা রেস্কিউম্যান। এ যেন সময়ের সাথে লড়াই, যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ কেড়ে নিতে পারে নিজের কিংবা সহকর্মীদের জীবন। শত্রুর ভূখণ্ডে ঢুকেই চালাতে হয় এই অভিযান, যা পরিচিত কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন বা CSAR নামে। ইরানের ভূখণ্ড থেকে মার্কিন যুদ্ধবিমানের পাইলট সহ দুজনকে উদ্ধারের পর আবারও আলোচনায় এই বিশেষ অভিযান। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের একটি এটি। মূলত শত্রুর ভূখণ্ডে আটকে পড়াদের উদ্ধার করতে চালানো হয় এই অভিযান। যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারের এই অভিযানে মূলত একাধিক ইউনিট একসাথে কাজ করে। অংশ নেয় বিভিন্ন ধরনের সামরিক বিমান। যুদ্ধবিমানের পাইলট ও ক্রুদেরও এই পরিস্থিতি মোকাবেলায় দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। হারিয়ে যাওয়ার পর এনক্রিপ্টেড সার্ভাইভাল রেডিওর মাধ্যমে সংকেত পাঠান পাইলটরা। শত্রুর ফাঁদ এড়াতে পরিচয় নিশ্চিতে তাকে করা হয় নানা ধরনের প্রশ্ন। এরপরই উদ্ধারে নামে প্রশিক্ষিত প্যারা রেস্কিউম্যানরা, যাদের মোটোই হলো দ্যাট আদার্স মে লিভ। আটকে পড়াদের উদ্ধারে মূল অভিযান চালায় HH-60 হেলিকপ্টার। HC-130 যে কমব্যাট কিং ব্যবহার করা হয় হেলিকপ্টারের জ্বালানি সরবরাহে। হেলিকপ্টারগুলো নিরাপত্তা দেয় A-10C ফাইটার জেট। শত্রুর আকাশ প্রতিরক্ষার হুমকি দমনে থাকে F-35 ও F-16। নজরদারি চালাতে রাখা হয় MQ-9 রিপার ড্রোনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ সহ বিভিন্ন সময় চালানো হয়েছে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান। 1980 সালে ইরানে মার্কিন দূতাবাস থেকে 52 জিম্মিকে উদ্ধারের অভিযান অবশ্য শেষ হয়েছিল ব্যর্থতায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত। শনিবার দেশটির রাসায়নিক শিল্প অঞ্চল টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে যৌথ বাহিনী। খুজিস্তান প্রদেশে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল স্থাপনা। অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে। মাহশাহর পেট্রোকেমিক্যাল জোনে হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 170 জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি বিস্ফোরক তৈরি করা হতো অঞ্চলটির কারখানাগুলোয়। আর্দাবিলে বোমাবর্ষণে প্রাণ হারিয়েছে 3 জন, আহত 3 জন। তেহরান জুড়ে ফাইটার জেট উঠছে আকাশে। পাওয়া গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। ইরানের রাজধানীতে আবারও হামলার শিকার একটি বিশ্ববিদ্যালয়ে। বোমা ফেলা হয়েছে হাসপাতালেও। জবাবে ইসরায়েলের জোরদার হামলা চালিয়েছে ইরান। কুয়েতে একটি জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে মিসাইল। অগ্নিকাণ্ডের পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার স্থাপনাটি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি সেনার। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক লড়াই হয় দুই পক্ষের। হিজবুল্লাহ বিরোধী অভিযান দাবি করলেও বেশ কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে অন্তত 11 বেসামরিকের, গুরুতর আহত অনেকে। নাবাতিহে অঞ্চলে একটি বাড়িতে আইডিএফের হামলায় নিহত হয়েছে 2 জন, আহত কমপক্ষে 5 জন। বিমান হামলায় টায়ারে প্রাণ গেছে 7 জনের। আইনবাল শহরেও মৃত্যু হয়েছে 2 জনের। গত 1 মাসে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 1300-র বেশি মানুষ, গুরুতর আহত 4000-এর বেশি, বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি মানুষ। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন, কেননা সরকারের তহবিলে রক্তক্ষরণ হচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আবারও স্পষ্ট করলেন, এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবার জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। পরিবর্তনের অদ্ভুত মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আর এক পা এগোলেই জাতিসংঘের হিসাবে মিলবে উন্নয়নশীল দেশের তকমা, কিন্তু তাতে আর মিলবে না সহজ বাণিজ্যের সুবিধা, বাড়বে প্রতিযোগিতা, আর সেই চাপটা সরাসরি পড়বে রপ্তানি খাতে। তাই দায়িত্ব নিয়েই এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে আবেদন করে নতুন সরকার। এই ইস্যুতে একাধিক বৈঠকও হয়েছে জাতিসংঘে। বিতর্ক আরও সরগরম হয় রোববার। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা জানাতে জাতিসংঘের সাথে যৌথ মতবিনিময়ের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। গবেষকরা বলেন, রাজনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের গড় আয় কিংবা বৈষম্য সূচক ভালো, বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশেই লেগেছে। তাই আলাদা করে বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাবে কিনা তা জানা যাবে জাতিসংঘের মূল অধিবেশনে। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশের উপরই আছে। কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, কোনো কিছুই এর বাইরে নয়। এজন্য অনেক অর্থনীতি কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তবে মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনে সংকট মানে শুধু পেছনের দিকে হাঁটা নয়, এটি আপনাকে সামনেও এগিয়ে নিতে পারে। এই সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায় যা একটি দুটি খাতের উপর নির্ভরশীল হবে না। ভোগ ও বিনিয়োগের উপর ভিত্তি করে অর্থনীতি চলবে, অযাচিত রেস্ট্রিকশন থাকবে না। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পথটি সহজ করে নিতে চাই। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে চলবে না। এত সংকটের মাঝেও সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়। সেটি করা গেলে উত্তরণ আরো সহজ হবে। Very low equilibrium. So to lift it up from there to where we tend to go, graduation cannot be the answer, quite honestly, পরে আলাদা ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, পণ্য ও সেবার দাম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বে এলডিসি উত্তরণ করতে পেরেছে মাত্র 8টি দেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের জন্য প্রয়োজনীয় অর্থে কিছুটা ঘাটতি রয়েছে। বাজেটের আগে কর মওকুফ ও কমানোর যেসব প্রস্তাব আসে তাতে বাজেটকে চাপে ফেলে, এমনটা বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেন বিভিন্ন ফরেন চেম্বারের নেতৃবৃন্দ। এ সময় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ব্যবসার প্রসারে সারচার্জ প্রথা বিলুপ্তের কথা ভাবা হচ্ছে। রফতানিকে বেগবান করতে বন্ডের অপব্যবহার রোধেও কঠোর এনবিআর। সেবা বাড়াতে দ্রুতই কাস্টমস কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করা হবে বলেও জানান তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দ্বৈত কর প্রত্যাহারের দাবি জানায় বিদেশি উদ্যোক্তাদের সংগঠনগুলো। আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ বলেন, দ্বৈত কর প্রত্যাহারের সার্টিফিকেট নিতে 1 মাসের বেশি সময় লাগে, এতে ব্যবসার ক্ষতি হয়। এই সার্টিফিকেট সপ্তাহখানেকের মধ্যে নিশ্চিতের দাবি জানান সবাই। দেশ পরিচালনার জন্য যে পরিমাণ টাকার দরকার এবং দেশের উন্নয়নের জন্য যে টাকা দরকার এবং দেশের আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে কল্যাণ করার জন্য সরকার যে টাকা দরকার, এগুলো জোগাড় করার জন্য যে পরিমাণ টাকা দরকার আমাদের টাকা থেকে কালেকশন বাড়ানো। এখন আপনারা যে প্রস্তাবগুলো দেন এগুলো বেশিরভাগই হচ্ছে ওভারঅল আমাদের ট্যাক্স কালেকশন কমে যায়, সে কারণে আমরা পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারি না। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।